আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি যে গল্পটা বলবো, এটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি একটা কোম্পানিতে জব করতাম। তো সেখানে আমি মাসে 30,000 টাকা বেতন পাই। তো আমার খাওয়া খরচ, নিজের খরচপাতি সব চালা টালা আমি প্রতি মাসে 20,000 টাকা করে আমি জমা রাখতে পারি। তো এইভাবে একটু একটু করে আমি ব্যাংকে জমাতে জমাতে প্রায় 10 লক্ষ টাকার মতন আমি জমাইছি। এখন আমার জামাই কইতাছে যে আহো আমরা এই টাকাটা দিয়া সুন্দর একটা বাড়ি করি। তখন আমি তারে বললাম, দেখো এই যে সুন্দর একটা বাড়ি করবা, এত কষ্ট করে সারা জীবন কামাইছো, গরিব মাসের ভুলটা কি জানো? এই জায়গাটায় ভুলটা, তাদের কিছু টাকা হইলে না তারা সুন্দর একটা বাড়ি করে। আর যারা বড় লোক হয়েছে তারা কিন্তু টাকা 10 টাকা দিয়ে 20 টাকা বানানোর চেষ্টা করছে। এখন এই সুন্দর বাড়িতে যা কি করবো, তুমি ঘুমাইবা, ওখান থেকে কি কোনো মাসে টাকা আসবে? আসবে না। বরঞ্চ 10 লক্ষ টাকা দিয়ে যদি আমরা ব্যবসা করে, যদি মনে করো জমিন কিনি, জমিনের দাম কিন্তু কখনো কমবে না। যদি স্বর্ণ কিনি, দাম কিন্তু কমবো না। যদি একটা ব্যবসা বাণিজ্য করে রাখি, ব্যবসার মধ্যে যেমন ধরো আমাদের গ্রামে ইটের ব্যবসাগুলা, এই যে যখন ইটটা বানায় কম টাকায় ইটটা বেচা ফেলায়, হ্যাঁ, তখন যদি সেই ইটগুলো আমি কিনা, সেই ইটগুলো আমি কিনা যদি আমি ওই যখন ইটের দাম হয় তখন যদি আমি ইটগুলো বেচতে পারি, তখন আমি 3 গুণ টাকাটা লাভ পাইলাম না? আর এই টাকাটা আমি ঘর বানা উঠা লাভটা কি? এখন বেশ কথা হচ্ছে টাকা বাড়াই, পরে ঘর ওঠা থাকুক না। পরে আমার জামাই বললো যে না, আসলে কথাটা খারাপ বলো না, 10 লাখ টাকা দিয়ে ব্যবসা করে আরও 10 লাখ টাকা আমরা বাড়াইতে পারি। তখন 10 লাখ খরচ করে ঘর বানাইলে আরও 10 লাখ বাংলো হাতে থাকবো, এইভাবেই তো কাজ করানো লাগবে। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। তো ওখানে পরিচিত একটা এমনি ইটে ভাটায় গেলাম। আসলে ওই উপরে উপরে পরিচিত, যত পরিচিত লোক হোক, আসলে মানুষজনরে সাক্ষী রেখে কিন্তু ব্যবসা বাণিজ্য করানো লাগে। আমার স্বামীর সাথে করে নিয়ে গেছি, এমনি পরিচিত তেমন একটা মানুষজন সাক্ষী টাক্ষী ছিল না। পরে বিশ্বাসের উপরে আর কি 10 লক্ষ টাকা দিছি। দেওয়ার পরে পরে সে আমাদের মানে টাকা দেওয়ার আগে বললো যে ভাবি, ব্যবসা করতেছেন ভালো কথা, এই ব্যবসা কিন্তু লাভ আছে। এই যে মনে করেন এই ইটটা এখন তৈরি করতেছে, কম টাকার মধ্যে বিক্রি করে ফেলাইতেছে। যখন বেশি টাকা হইব আপনি দামের করলে বিক্রি করেন, আপনার ইট আমরা এই দরকার বলে বিক্রি করে দেব, কোনো সমস্যা না। কিন্তু আপনার এই টাকাটা এখন ইট কেনা থুয়ে দেন, আপনার কোনো টেনশন করা লাগবে না। ইট বেচা হয়ে গেলে আপনি আপনার টাকা বুঝে নেবেন, বাস। আমিও প্রায় ইট মিট বেচা হয়ে গেছে গা। পরে ওই ভাইয়ের কাছে যাই, আইজ না কাইল, কাইল না আজ দিব, এবং নানান বাহানা শুরু করে বিভিন্ন ধরনের। পরে মাঝে মধ্যে আরে ভাবি, তুমি হইলে আমার রসের ভাবি, এই যে তুমি আসো যাও, একটু কথাবার্তা বলি, এটাই তো ভালো লাগে। আহা ভাবি, যদি টাকাটা দিয়ে দিলে তো দিয়ে দিলাম, তখন তো আর এই বড় ভাইয়ের খোঁজ খবর নিতেইবা না। এখন যেহেতু দিনে দেখে তো একটু ঘন ঘন আহো যাও ঈদের বাড়ায়, তখন তো আইবা না। এটা বললাম। বলার পরে এখন খালি যখনই টাকা চাইতে চাই তখনই খালি বাহানা করে, আজ না কাল দেবো, কাল না আজ দেবো, কি যে কি সমস্ত ভাষা কথা বলে, লুচ্চা লুচ্চা কথা কয়। খালি কয় ভাবি আপনি তো দেখতে অনেক সুন্দরী, স্মার্ট, যে সুন্দর আপনার গাড়িটা,
এই গাড়ি কি আপনার ওই স্বামী যে ড্রাইভার, এই ড্রাইভার কি এই গাড়ি চালাতে পারবো ঠিক মতন? কার কাছে যে বিয়া বইছেন? আমগো মতো একটা ব্যবসায়ী লোকের কাছে বিয়া বলে আপনার মনে সব চাহিদা মিটা দিত। বিভিন্ন ধরনের বাইরে ভাই আকার ইঙ্গিত করে কথা বলে, তার কথা শুনতে মনে হয় যে আমার কাছে এখন তিতা লাগে, বুঝছেন? একটু ভালো লাগে না। বাস আমি আর কি করব, এখন মনে মনে আমি খালি চিন্তা করতেছি যে কোনো প্রকারে আমি টাকাটা উঠাতে পারতেছি না। যদি একবারে টাকাটা আমি উঠাতে পারি তাইলে তো ওর ছাই আমি পারাম না। তখন বলতেছে ভাই আপনি আমার এমন ঘুরে যাচ্ছেন কি লেগে কন তো, আপনি আমার টাকাটা দেন না, আমি এই টাকা দিয়ে তো আবার ইট কিনুম বা একটা কাজে খাটামো, আপনি ইটটা বেচছেন, আমার কিসের জন্য টাকাটা আটকে রাখছেন কন তো? কয় হ্যাঁ ভাবি রাগ করেন না, কি করুন কন, আপনার আমার মনে ধরে, আপনার ভাইয়ের কষ্টটা আপনি একটু বুঝেন না। টাকা নেবেন ভালো কথা, ভাই আপনার ইট মিট বেচা দিলে এতগুলো টাকা দিব, বকশিস পাইবেন, লাভ সহকারে পাইবেন, যে টাকা ডাবল টাকা ইট বেচা দিছি, ঠিক আছে 10 লাখের 15 লাখ বানা দিছি, এখন যদি বাইরটা একটু খেয়াল না রাখেন তা কি হয়? তারপরে ভাইবা চিন্তা বুঝলাম যে যেভাবে হোক তার মন মতন থাইকা হইলো টাকা নেওয়া লাগবো, জোর করে টাকা নিতে পারুম না। পরে কি করুম, এক পর্যায়ে আমি রাজি হইলাম, তার মন মতন থাইকা সে একটা আমার ভাঙা ঘরে নিয়ে গেল। এখানে তার মনের চাহিদা ইচ্ছা মতন মিটাইল। সারা রাত আমার ইটের বাটার মধ্যে এত আনন্দ দিল, এত সুখ দিল। একদিকে জিদ লাগলো যে হারামজাদা, নিজের টাকা নিতাছি তাও নিজের দেহ দিয়া, তুই আমার সাথে এত বড় চিট করছো, তোর লাগে ব্যবসা তো দূরের কথা, তোর দ্বারে কাছে আমি আরামো না। বাস সারা রাত আমার দেহটা আমি ওই ঈদের ওই মেরাজারের দায়িত্ব দিলাম, টাকাটা উঠাইয়া অনেক কষ্টে বাইরে ভাই টাকাটা উঠেছি। উঠানোর পরে আমি কানে ধরছি আমার আর ব্যবসার ভিতরে মানে পার্টনারে কোনো ব্যবসা করার দরকার নেই, নিজের ব্যবসা করুম, নিজে একা করুম, লাভ হইলে আমার হইব, লস হইলে আমার হইব, আমার বেশি লাভের দরকার নেই। তবে একটা জিনিস কি, আপনি ব্যবসা করতে গেলে শুরুতেই আপনার যে সম্বলটুকু আছে মানে যে কটার টাকা আছে এই কটার টাকা 4টা ভাগ করবেন। 4টা ভাগ করবেন কেন? 1 ভাগ টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করবেন, কারণ লস হোক লাভ হোক, হ্যাঁ যাই হোক ওটার ভিতরে যাইব গা ঝড় তুফান। আপনার কাছে যা পুঁজি আছে আপনি যদি বিপদে পড়েন তখন তো সব যদি একবারে ইনভেস্ট করেন তখন কিন্তু হুট করে কারো কাছে পাইবেন না। তো ব্যবসার প্রথম প্রথম ভাও না বুঝলে হয়তো একটু লস খাইতে পারেন, আবার কি করবেন, ওই 4 ভাগ করছেন, 1 ভাগের টাকাই করছেন, লস খেয়েছেন, লস হয়ে গেলে মনে করে নিজে হাল ছাড়ুন যাব না, আবার টাকা ডালবেন, অল্প অল্প করে ডালবেন। বাস প্রথম যে লাভের টাকাটা থাকবো ওই টাকাটা দিয়েই আস্তে আস্তে ব্যবসাটা বড় করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এইভাবে, কারণ আপনার কাছে পুঁজি আছে 10 টাকা, আপনি যদি 10 টাকা একবারে প্রথম নষ্ট করে ফেলান, লস খেলে তো কারোর কাছে পাইবেন না। এই জন্য আর 1 ভাগের টাকা দিয়ে আপনি সবসময় সংসার চালাইবেন, আবার গুছায় থুইবেন। আর আরেক ভাগের টাকাটা আপনি ওটা ভাঙবেন না, কারণ ভাঙবেন না যদি মনে করবেন ওই টাকাটা আপনার কাছে নাই হিসাবে ফেলা রাখলেন, যদি যখন দেখবে যে অনেক বড় একটা ধরনের বিপদে পড়ছেন, যে ওই টাকাটা আপনার হাত ধরন লাগবে, দেওয়ালে পিঠ ঠেকে আসে গা, তখন আপনি ওই 4 ভাগের যে টাকাটা ভাগ করলেন ওই লাস্টের হে ভাগের টাকাটা আপনি ধরবেন, অতিরিক্ত বিপদে না পড়া পর্যন্ত ধরবেন না আর কি। তো এইভাবে যদি আপনারা ইনকাম সোর্সটা যদি এইভাবে আপনারা ভাগ করে রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই
কারো কাছে আর হাত পাতা লাগবে না। তো আমি যখন ওই ঈদের টাকা আনতে যাই, যখন আমার এত কষ্ট করন লাগলো, তখন আমি চিন্তা করলাম জমিন কিনা পালা রাখো, 10 লক্ষ টাকা আছে, বড় বিল্ডিংয়ে দরকার নেই, থাকার মতন আপাতত একটা 1 চাল দিয়া 2 লক্ষ টাকার মধ্যে কোনো রকম একটা গরুটা থাকতে পারলে চলে। আর জমিন, বাকি টাকাটা জমিন কিনে রাখলাম। আস্তে আস্তে মনে করেন 5 লক্ষ টাকা জমিন কিনছি, আর 15 লাখ টাকা পাইছি না ঈদের থেকে। 5 লক্ষ টাকা জমিন কিনছি, 10 লক্ষ টাকা দিয়ে মনে করেন একবার ঘর দৌড় উঠাইয়া ভাড়া দিয়ে দিছি। ঠিক আছে, ঘর দৌড় উঠায় ভাড়া দিয়ে দিছি। প্রতি মাসে আমি ভাড়া পাই মনে করেন প্রায় না হইলো 20,000 টাকা ভাড়া পাই আমি। তাহলে এনাফ, আমার আর লাগে কি? আমার পরের হাতে যদি নিজের টাকা যায়, সেটা যত বড় ব্যবসার বড় মুখ দেখাক না কেন, পরের হাতে টাকা গেলে ভাই টাকা তখন তার কথাই বলবো, বুঝছেন? তো সবাই ব্যবসা করলে একা একা করবেন, কারোর সাথে পার্টনারও করবেন না। খারাপ লোকেদের কাছ থেকে দূরে থাকবেন। কাউরে টাকা দিলে গ্রামের প্রধান সাক্ষী রাইখা তারপরে টাকা দিবেন, একা একা কখনো দেবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।